ওকে, বার্থডে কন্যা সানাই মাহবুব, কেমন আছো? ওকে, অনেক ব্যস্ততার পরে আসলে তোমাকে লাস্ট পর্যন্ত পাওয়া গেল। জানি যে অনেক ব্যস্ততা গিয়েছে। এবং আপু, রিসেন্টলি তুমি তোমার নতুন আরেকটি জীবনের বড় কি বলে যে বছর শুরু করতে যাচ্ছে এবং অনেক প্রত্যাশা থাকবে বছরকে কেন্দ্র করে। এবং আমরা জানি যে কিছুদিন আগেই তোমার বার্থডেটা গিয়েছে। সো এই নতুন বছরে আমরা কি নতুন সানাই আপুকে পাবো কি না, এটা আসলে দর্শক জানতে চায়। হ্যাঁ, আসলে জন্মদিন মানেই তো প্রত্যেকটা মানুষের নতুন করে জন্ম হয়, রাইট? সো সব মানুষই ট্রাই করে যে জন্মদিনটা যেন একটু বেশি স্পেশাল হয় তার লাইফে। গত বছর আমার যেগুলো ভুল ত্রুটি যাই হয়েছে, আমি যেন এই বছর কাটিয়ে উঠতে পারি এবং সামনের বছরটা যেন পেছনের বছর থেকে আরও বেশি বন্দি হয়, আরও বেশি হট হয়, আরও বেশি উষ্ণ হয়, আরও সুন্দর হয়, এটাই চাওয়া। ওকে আপু, বার্থডেতে আমি একটু পার্সোনাল প্রশ্ন করতে চাই যে তোমার একটু স্পেশাল অ্যানাউন্সমেন্ট আসার কথা ছিল, বাট সেটার জন্য আমরা আসলে মুখিয়েছিলাম, বাট অ্যানাউন্সমেন্টটা আসে নাই। সো এই টপিকটা নিয়ে আসলে এটা কি বলবো, আমি আমি সবসময় চিন্তা করি যে সত্য সুন্দর এবং সত্য একসময় সামনে আসবেই। সত্যকে চাপা দেওয়ার মতো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেননি। সত্য একসময় সামনে আসবেই। সত্যটা হচ্ছে যে আমি প্রায় 1 মাস ধরে আগস্ট থেকে আমি প্রিপারেশন নিয়েছিলাম যে যেহেতু সেপ্টেম্বরের 8 তারিখে আমার বার্থডে, সেহেতু আমার বার্থডেকে কেন্দ্র করে আমি আমার যে হবু স্বামী তার সাথে যে আমার বাগদান হয়েছে, এঙ্গেজমেন্ট হয়েছে, আমি সব কিছু বলবো এবং এর জন্য আমার হবু যে জামাই সেও আসলে রাজি ছিল সব ব্যাপার নিয়ে। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। কিন্তু দেখা গেল মাঝখান থেকে তার যে এক্স ওয়াইফ ছিল, মানে তার আগের যে স্ত্রী ছিল, তার সাথে ডিভোর্স হয়ে গেছে। কিন্তু তারপরও দেখা যায় যে তার আগের বউ বিভিন্ন রকমভাবে যেন আমি অ্যানাউন্স দিতে না পারি, মানে তার আমার সাথে প্রবলেম, সে চায় না যে এটা হোক তার সাথে। তো আমি যেন অ্যানাউন্স না পারি, আমরা যেন বিয়ে শাদি অ্যানাউন্স দেওয়া মানে কি নিশ্চয়ই আমরা এর পরে 2-3 মাস বা খুব বেশি হলে 1 বছর বিয়ে করে ফেলবো, এই জন্য অ্যানাউন্স দেবো। তো সে চাচ্ছিলেন আমার যেন এগুলো না হয়, এগুলো আমি করতে না পারি। এই জন্য আসলে সে তার কাছে ক্যাশ 1 কোটি টাকা চায়, 10 কাঠা জমি চায় এবং একটা দোকান চায়। সে ইমিডিয়েটলি এটা চায়, না হলে তার বিরুদ্ধে মামলা দিবে, মিথ্যা মামলার হুমকি দেখাচ্ছে তাকে। এবং যেহেতু সে খুব একজন অবশ্যই সম্মানীয় ব্যক্তি, সো সে আসলে আমি সব দিক থেকে আমি চিন্তা করলাম ঠিক আছে, স্যাক্রিফাইসটা আমি দিই, ঠিক আছে আমি আর কিছুদিন ওয়েট করি, তাকে বুঝাই। আমার মনে হয় যে একটা মানুষের সাথে খারাপ আচরণ করার চেয়ে ভালোভাবে বোঝানোটা অনেক বেশি ভালো, রাইট? মানুষকে ভালোভাবে বুঝায় ভালো দিকে আনা অনেক বেশি ভালো। আমি যদি এখনই তার নামে যে কিছু একটা বলা শুরু করি বা আপনাদেরকে বলি, তার নাম বলে দিই, সো এটা আসলে ওয়াইজ হবে না, বিকজ আই এম অলসো ওয়েমেন। আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের সাথে ও যাই করুক, হোয়াটএভার সে যাই করুক না কেন, আমার রেসপন্সিবিলিটি আছে। সো সেই আমার রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমি কিছু সময় নিলাম যে আচ্ছা ঠিক আছে আমরা তাকে বুঝাই পারিবারিকভাবে দেখাই আমি আসবো। ওকে আপু, আমরা দ্য আনটোল্ড স্টোরি অফ সানাই একটু ফিরতে চাই। এবং অনেক মিস লিডিং হয়েছে এবং অনেক ভুল বোঝাবুঝি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবে। এবং আমি তোমাকে বলেছিলাম যে আপু আমার ইন্টারভিউতে আমি এই ব্যাপারগুলো ক্লিয়ার করতে চাই। সো প্রথমে যদি আমি আসি, একজন ফিল্ম ইন্ডাস্ট্রির টপ লেভেলের নায়িকা তুমি ছিলে এবং অনেক ছবিকে ছেড়েও দিয়েছে মাঝে আমরা যেটা জানি। সো এই পর্যায় থেকে তুমি যখন আসলে নতুন একটি লুকে আসো, এরপর না ব্যাপারটা অনেক ভাইরাল হয় এবং কেউ এটাকে পজিটিভলি নিয়েছে, কেউ এটাকে নেগেটিভলি নিয়েছে। সো নেগেটিভলি নেওয়ার পেছনে যে বিষয়গুলো কাজ করেছে যে তোমার অনেক ইন্টারভিউ আসলে ভাইরাল করা হয়েছে। সো এই ব্যাপারগুলো যে ভাইরাল হবে এটা কি তুমি আগে জানতা, নাকি আসলে এটা একটা না, কারণ আমি সবসময় বিশেষ করি কি যে টাকা, মানি ইজ দ্য সেকেন্ড গড। টাকা দিয়ে সব কেনা যায়, বা টাকা দিয়ে না দুটো জিনিস কেনা যায় না। এক, মানুষের ভালোবাসা, এটা কখনো টাকা দিয়ে কেনা যাবে না। আর 2, মানুষের ঘৃণা, এটা কখনো টাকা দিয়ে আসবে না। সো যা হওয়ার তা হবে। ওই যে হিন্দিতে একটা কথা আছে না, হনি কো কোই নেহি রোক সকতা, সো এরকম এটা হয়ে গেছে আমার সাথে, এটা কেউ জানতো না কোনো কিছু। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে বিশেষ করে যে 2টি ইন্টারভিউ একটু বেশি বাড়াবাড়ি হয়েছে, যে জয় এবং মজার টিভির। তো এই ব্যাপারটা আসলে তুমি ওইভাবে নিতে চাওনি, বাট ওইভাবে আসলে প্রেজেন্ট করা হয়েছে, একটু নেগেটিভলি প্রেজেন্ট করা হয়েছে। তো আপু এটার জন্য কি ফ্যামিলিগতভাবে কোনো প্রেশার তোমাকে নিতে হয়েছে? না, ফ্যামিলিগতভাবে কোনো প্রেশার আসলে আমার ওরকম আসেনি, বিকজ আমার ফ্যামিলি হায়ার এডুকেটেড। আমি সবসময় বলে এসেছি যে আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, আমার ফ্যামিলি মধ্যবিত্ত এবং আমার ফ্যামিলি হায়ার এডুকেটেড। সো আমার প্যারেন্টস আমার চেয়ে অনেক বেশি এডুকেটেড। লাইক আমার মা সেই সময় রাজশাহী ইউনিভার্সিটি থেকে MBA করেছে, আমার বাবাও করেছে। সো তারা আমাকে কখনোই কোনো কিছু প্রেশার ক্রিয়েট, তারা বুঝতে পেরেছে যে আমাকে মিসগাইড করেছে, আমাকে মিসলিড করেছে। বাট যেটা হচ্ছে যে আশেপাশে যারা নেইবারহুড, ওরা আমাকে ভীষণ বিরক্ত করেছে। ও মাই গড,
মানে তাদের অত্যাচারে আমার অস্থির অবস্থা। দেখা যায় আমার মাকে ফোন দেয়, আমার বাবাকে ফোন দেয়, আপনার মেয়ে কেন এটা করলো, আচ্ছা ও কেন এটা করলো। মানে এগুলো নিয়ে আমি খুব ডিস্টার্ব ছিলাম যে আসলে আমি কি করলাম না করলাম এটা নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন। মানে আসলে তখন পরে আসলে একটা সারমর্মে নিয়ে আসলাম যে যার নিজের কোনো কাজ নেই শারীরিককে নিয়ে অনেক বেশি চিন্তা করে, Okay. নিজের কাজ সে মানুষকে নিয়ে চিন্তা করবে না। আচ্ছা, বর্তমান সময়ের সানাই ঢালিউড মিডিয়া নিয়ে কতটা ভাবছে চলচ্চিত্র নিয়ে? চলচ্চিত্রে আমার ক্যারিয়ার, আচ্ছা চলচ্চিত্রে আমার ক্যারিয়ারের কথা যদি বলতে চাই যে আসলে চলচ্চিত্রের বর্তমান যে অবস্থায় এটাকে ইগনোর করার কোনো জায়গা নেই যে আমাদের চলচ্চিত্রের অবস্থা খুব একটা বেশি ভালো যাচ্ছে না। আমি যদি এটাকে ইগনোর করি বা বলি যে না চলচ্চিত্রের মুখ ফিরে দাঁড়িয়েছে, মিথ্যা কথা বলা হবে। আর আমি কখনোই একজন পাবলিক ফিগার হিসেবে মিথ্যা বলতে পারি না, আমার রেসপন্সিবিলিটি আছে, আমি মিথ্যা বলতে পারি না। সো আসলে সেই জায়গা থেকে বলবো যে চলচ্চিত্র নিয়ে আমি আসলে এই মুহূর্তে দেখছি যে সময় লাগবে, আরও 4-5 বছর পরে হয়তো আমাদের চলচ্চিত্র একটা জায়গায় যেতে পারে, বাট সময় লাগবে। এত খারাপ অবস্থা চলচ্চিত্রের, কোনো সঠিক কোনো প্রযোজক নাই, হলের অবস্থা তো সত্যিই খুব খুব লাস্ট খারাপ। কবে হলে গিয়েছিলা সিনেমা দেখতে? আমি লাস্ট 1 বছর আগে গিয়েছি। 1 বছর আগে দেখেছিলাম। এক বছর। ওকে, তোমার কিছু ছবি মুক্তির তালিকায় ছিল, ছবিগুলোর হ্যাঁ, আপডেট? ওগুলো মুক্তির তালিকায় এখনো আছে, আমার 4টা ছবি মুক্তির মিছিলে আছে। ওকে, আপু দর্শক আমাদের কাছে অনেকবার কমেন্টস করেছে এবং আমরা প্রি রিভিউ দিয়েছিলাম যে আপু সানাই আপু আসছে আমাদের চ্যানেলে। সো তারা যে কমেন্টসগুলো করেছে এবং তারা কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছে এবং প্রশ্নগুলো অনেক সুন্দর লেগেছে আমার কাছে। সেটা হচ্ছে যে সানাই আপুকে ক্রিকেট খেলা দেখে কিনা? অবশ্যই দেখি, আমি খুবই পাগল ফ্যান ছিলাম ক্রিকেটের, বাট হচ্ছে যেটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে যে এখন এত বেশি ব্যস্ত থাকা হয়, ওভাবে সময় দেওয়া হয় না। বাট আমি খুব বড় একটা ফ্যান ছিলাম ক্রিকেটের। ওকে, ক্রিকেটের মানে বাংলাদেশে সানাই আপু মানে কোন প্লেয়ারের ক্রাশ বা ভক্ত? আমার অবশ্যই মাশরাফিকে ভীষণ ভালো লাগে ছোটো থেকেই। Wow. মাশরাফিকে আমার অনেক ভালো লাগে। এটা কিন্তু আমাদের জন্য অনেক মানে আমার জন্য অনেক ক্রেডিট, কারণ আমি নড়াইলের ছেলে, ভাইয়া আমার এলাকার। থ্যাংক ইউ সো মাচ, আমার খুব ভালো লাগে। মানে যে লিজেন্ড হিসেবে। Yeah, ওকে, definitely. ওয়াই নট সাকিব আল হাসান? সাকিব ভাইয়াকে খারাপ লাগে না অবশ্যই, আমার ওনাকে অনেক ভালো লাগে, বাট মাশরাফি ভাইয়াকে বেশি ভালো লাগে বলতে যে ওনার মধ্যে একটা লিডারশিপ ব্যাপার আছে, যে একদম শুরুতে দাঁড়িয়ে এমপি হয়ে যাওয়া এটা মুখের চারটিখানি কথা না বাবা। সো উনি এটা পেরেছে, মানে সেই জনশ্রুতি বা Yeah, যে definitely ভালোবাসাটা সেই কাজ করে। ভালোবাসাটা ওনার সাথে আছে অবশ্যই। তো তোমার কি মনে হয় যে ওনাকে নিয়ে তো সমালোচনা হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরে, তো সমালোচনা তো স্টারদের এটা কেন্দ্র করে? হবে আলোচনা ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইয়োর লাইফ, অ্যাকসেপ্ট ইট। যাকে নিয়ে সমালোচনা হয় না তাকে নিয়ে কখনো আলোচনা হয় না। আলোচনা এটা জীবনের একটা অংশ, লাইক পার্ট অ্যান্ড পার্সেল, এটা হবে, এটা থাকবেই। একটা সেলিব্রিটির জীবনে, সেটা স্পোর্টস সেলিব্রিটি, মানে আমরা ক্রিকেট সেলিব্রিটি যেটা বলি না কেন, তার জীবনে সমালোচনা থাকবে না, তাকে নিয়ে মানুষ চিন্তা করবে না, এটা হতেই পারে না। ওকে, Part and parcel. ওকে, আমাদের কাছে প্রশ্ন এসেছে যে সানাই আপুর ঢালিউডে ক্রাশকে, মানে কোন নায়ককে সানাই আপু মানে পছন্দ করে বা মনে হয় যে না ওর হাত ধরে আসলে ঢালিউডে ভালো কিছু পেতে পারি বা ঢালিউড ভালো আমি অবস্থায় যদি, আছে? এই দুটোর উত্তর দুরকম হবে, কারণ হ্যাঁ। আমি যদি ক্রাশের কথা বলি, আমার ক্রাশ একজনই, প্রয়াত সালমান শাহ স্যার। আমি ওনাকে ভীষণ পছন্দ করি। আমার রিসেন্টলি কিন্তু তার মৃত্যুবার্ষিকী গিয়েছে। হ্যাঁ, আমার সবচেয়ে বড় মানে বলে না ভাগ্য কপাল নিয়ে আসে, আমি সবচেয়ে বড় কপাল হচ্ছে ওনার হচ্ছে যেই মাসে জন্মদিন, আমরা জানি যে সালমান শাহ স্যারের জন্মদিনও সেপ্টেম্বরে, রাইট? ওনার জন্মদিন সেপ্টেম্বরে এবং আমার বার্থডেও সেপ্টেম্বরে। সো আই এম ভেরি লাকি যে আমরা দুজন একই রাশির, আমরা দুজন একই জোডিয়াক সাইনকে বিলং করি। এটার জন্য আমি আমাকে অনেক ভাগ্যবতী বলবো যে আমার একটা গড ব্লেসিং আছে যে আমি তো ওনার একজন অন্ধ ভক্ত, পাগল ফ্যান বলা যায় আমি সালমান শাহ স্যারের। তো সেই দিক থেকে আমি আসলে খুবই লাকি যে আমি আর উনি একই মাসে জন্মগ্রহণ করেছি, যে ওনার আর আমার জোডিয়াক সাইন একই। সো আমি আসলে ওকে, lucky। আপু সালমান শাহ কি প্রত্যেকটা সিনেমা দেখা হয়েছে তোমার? হ্যাঁ, প্রত্যেকটাই দেখেছি, বাট কিছু কিছু ছবির ডায়লগ আমার এখনো মনে আছে। একটু যেমন শুনতে চাবো? উনি আর মৌসুমী ম্যাডাম মিলে একটা ছবি করেছিল, কেমন থেকে কেমন? না কেমন থেকে কেমন না, আমার আসলে নামটা সরি মনে পড়ছে তুমি না। ডাইরেক্টটা দিলেই হবে। হ্যাঁ, আমি ডায়লগটা বলতে পারি। একবার ইংলিশে আরেকবার বাংলায় মাপ চাও। আই লাভ ইউ বলো, আই লাভ ইউ বলে, আই লাভ ইউ মানে বলে, আই লাভ ইউ মানে হচ্ছে আমাকে মাফ করে দাও, আই লাভ ইউ। আমার এই ডায়লগটা মনে আছে। আচ্ছা আচ্ছা, আমার মনে পড়েছে, বাট ছবিটার নাম দাদি। দাদির একটা ক্যারেক্টার ছিল। দাদির ক্যারেক্টার ছিল। ওকে আপি, নেক্সট প্রশ্ন যেটি বলেছিল যে দুটো উত্তর সরি মেবি হতে পারে। দ্বিতীয়টা মানে দ্বিতীয় উত্তর বলেছিল যে দুরকম উত্তর আসবে এবং ঢালিউডে এখন বর্তমানে কে আছে বা সরি আমি শুরু করি। বর্তমানে কে আছে ঢালিউডে? নায়কদের মধ্যে ক্র্যাশ হ্যাঁ, না, বর্তমানে আসলে কেউ নেই। আরিফিন শুভ, সিয়াম,
না আমি কাউকে খারাপ বলবো না, মানে আমাকে ওরকম ক্র্যাশ খাবো ওরকম আমি মানে পাগল প্রেম এরকম কিছুই কারোর সাথেই না। মানে তোমাকে যদি উইশ করতে বলা হয় যে কোনো একজন নায়ক তোমাকে উইশ করতে হবে, সো হলিউডে যারা বর্তমানে ছবি করতেছে এবং স্টার পজিশনে আছে, তুমি কাকে উইশ করতে চাও? আমি অবশ্যই সাকিব খানকে উইশ করবো। শাকিব ভাইকে উইশ করবো? আনডাউটেডলি হি ইজ আ সুপারস্টার। আনডাউটেডলি এই মুহূর্তে বাংলাদেশকে এই জায়গায় যে জায়গায় আছে বাংলাদেশ চলচ্চিত্র, আনডাউটেডলি উনি একটা ভালো ক্যারেক্টার প্লে করছে। আমাদের সবার উচিত ওনাকে উৎসাহ দেওয়া, নাকি ওনার কোন ছবির আসলে গল্প চুরি হলো এগুলোকে কনসেন্ট্রেট না করে উনি যে চেষ্টা করছে এই সমালোচনা এইটাকে সাধুবাদ জানানো উচিত। ওকে, শাকিব খানকে কি কাছ থেকে কখনো আড্ডা দেওয়ার সুযোগ হয়েছে ভাইয়ের সাথে? না আসলে আমি কখনো চাইনি ওনার সাথে আড্ডা দিতে, কারণ আসলে আমি আমার সব কিছু মিলে এত বেশি ব্যস্ত থাকি, আমি কখনো চাইনি ওনার সাথে আমার আড্ডা হোক। হয়তো বা চাইলে হতো কোনো না কোনো। বাট শাকিব ভক্তরা কিন্তু খেপে যাবে যে সানাই আপু কিন্তু মানে শাকিব খান ইজ এ বিগ সুপারস্টার। না আমি তো বলে নিলাম যে সাকিব ভাইয়া যা করছে ইন্ডাস্ট্রির জন্য এটা অনেক বড় ব্যাপার, এটা অনেক বড়। ওনাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার, নাকি ওনার কোন ছবির গল্প চুরি হলো এগুলোকে কনসেন্ট্রেট না করে উনি যা করছে অ্যাপ্রিসিয়েটেড, একটা মানুষকে উৎসাহ দিন। ওকে, যখন মন খারাপ থাকে তখন তুমি কি করতে পছন্দ করো? মন খারাপ থাকলে আমি গান শুনি। নিশ্চয়ই সেটা হাবিবের। হাবিব, তারপর আরিফিন রুমি, মানে এনাদের গান আমার খুব ভালো লাগে। প্রিয় শিল্পীকে? প্রিয় শিল্পী হৃদয় খান আছে, আরিফিন রুমি বাংলাদেশের, হাবিব ওয়াহিদ। হাবিব ওয়াহিদকে কিন্তু তুমি জয়ের ইন্টারভিউতে বলেছিলা যে চাইলে তুমি রিলেশন করতে পারো। হাবিব ভাইয়ের সাথে কথা হচ্ছে, আমি যখন ক্লাস 6-এ পড়তাম বা 7-এ পড়তাম তখন হাবিব ভাইয়ের একটা গান আমাদের সবসময় রেডিওতে দিত, আমি শুনতাম। তখন তো স্কুলে পড়তাম, তো একটা গান শুনতাম যে স্বপ্নে তার সাথে হয় দেখা, বসে বসে ভাবি তা একা একা। সো আমরা সবাই স্কুল বাসে করে যেতাম, আর গানটা গাইতে গাইতে যেতাম, গাইতে গাইতে আসতাম। সো তার সাথে আমার মেমোরিগুলো এরকম। ওকে আপু, একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে খুব শকিং, এবং কথাটি হচ্ছে যে অনেকে জানতে চেয়েছে যে তুমি আসলে ব্যাপারটা কীভাবে দেখছো। দেখো, তোমরা যখন একটু আধুনিকতার আনতে চেয়েছিলাম মিডিয়ায়, ঠিক তখনই কিন্তু তোমাদের নানাভাবে সমালোচনা করা হয়েছে, আলোচনা করা হয়েছে, অনেকভাবে তোমাদের এমনকি থ্রেটও করা হয়েছে, এবং তুমি একাধিকবার সাইবার ক্রাইমে গিয়েছিলে সেফটির জন্য। কথা হচ্ছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে যদি তোমাকে নিয়ে এমন কথা হয়ে থাকে, মানে মেবি এই কথাগুলো এসেছে আগের সানাই থেকে না, নিশ্চয়ই এটা তুমিও জানো যে ব্রেস্ট ইমপ্ল্যান্টের পরে কিন্তু এই টপিকগুলো এসেছে। ওকে, সো আমরা জানি যে পর্ন তারকা বলতে কিন্তু সানি লিওন রয়েছে, এবং এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডই সবাই জানে, এবং ও যখন তোমাদের সিনেমায় আইটেম গান করে, সো আমি এটা নিয়ে পোস্টও দিয়েছিলাম। ওকে, একটু বলবো আমাদের? হ্যাঁ, মানে কি বলবো আমাকে? আমি চাই যে তুমি একটু খোলামেলা এটাকে বলো, মানে এটা তুমি কীভাবে দেখছো। মানে হ্যাঁ, আমার কথা মতে যে মানে আমি আসলে কি বলবো, আমি এটা বাংলাদেশিদের দোষ দিব না, এটা বাংলাদেশিদের দোষ না, এটা সাউথ এশিয়ানদের দোষ। আমি কখনো বলবো না যে শুধু বাংলাদেশি মানুষের প্রবলেম, না, এটা সাউথ এশিয়ানদের দোষ। যে মানে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। মানে এই পারের মানুষ সবসময় চিন্তা করতে থাকে যে ওই পারে যারা আছে ওরা খুব ভালো আছে, নট লাইক দ্যাট। আমি বলবো যে সবসময় আমি একটা ব্রেস্ট ইমপ্ল্যান্ট করেছি, এটা নিয়ে আমাকে যত কথা শুনতে হয়েছে, এবং যেই রকমের মানুষ আমাকে চারপাশ দিয়ে টানা হ্যাচড়া শুরু করেছে, তো আমাকে যদি ওই টানা হ্যাচড়া না করতো এতদিনে আমি অবশ্যই, ইনশাআল্লাহ আমার নিজের উপর তো আমার নিজের বিষয় আছে, এতদিন আমি অবশ্যই ইন্টারন্যাশনাল আঙ্গিনায় বাংলাদেশকে নিয়ে যেতে পারতাম অ্যাকচুয়ালি, রাইট? বাংলাদেশকে অ্যাকচুয়ালি নিয়ে যেতে পারতাম। সো ওই জায়গা থেকে আমাকে এতবার পিছনের দিকে এভাবে হ্যামারিং করা হলো, এভাবে টানাটানি করা হলো, সেখান থেকে কেউ কিছুই বললো না। এই দেশই তাদের একজন, আমি তো আমার দেশের, রাইট? আমার জাতীয়তা কি? আমি বাংলাদেশি, আমি তো আমেরিকান না। আমি ব্রেস্ট ইমপ্ল্যান্ট করলাম জন্য যে আমি একজন নিউ ইয়র্কের বাসিন্দা হয়ে গেলাম, ইট ইজ নট লাইক দ্যাট। আমি আমেরিকান না, আমি কানাডিয়ানও না, আমি বাংলাদেশি, আমার জাতীয়তা বাংলাদেশি। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা বাংলাদেশের এমনই এক জাতি যে নিজেদের সন্তানকে, নিজেদের দেশের তারকাকে আপনারা ভুল বুঝলেন ঠিকই, কিন্তু দেশের বাইরের একজন স্বঘোষিত পর্ণ তারকা সানি লিওনকে নিয়ে আসছেন বাংলাদেশের সিনেমায়। দিস ইজ সো উইয়ার্ড। মানে আপনাদের কিছু বলার নাই আমার। এবং যারা নিয়ে আসতেছে ইটস ওকে, ওরা নিয়ে আসছে, ওদের টাকা আছে, ওরা নিয়ে আসবে, বাট নিয়ে আসছে ইটস ওকে, ঠিক আছে। এবং নিয়ে আসার জন্য যে মার্কেটিং ওদের, ও মাই গড, এক এক রকম ছবি দিয়ে সানি লিওন আসছে, এটা আসছে, ওটা আসছে। তো আপনারা আসলে কাকে সাধুবাদ জানাচ্ছেন? পর্ন তারকাকে সাধুবাদ জানাচ্ছেন, স্বঘোষিত পর্ন তারকাকে, XYZ যেটাই হোক না কেন, নিজেই জানেন, উনি তো নিজেই বলেছেন বিগ বসে যে উনি এটা করেছেন। ইটস নট লাইক দ্যাট যে আমার সানি লিওনের আমার কোনো শত্রু, বা সানি লিওনে আমার কোনো প্রতিদ্বন্দ্বী, না, এরকম কিছুই না। আমার হোপটা যে আমি তো আপনাদের দেশের সন্তান, রাইট? আমি বাংলাদেশি,
আপনারা আমাকে সাধুবাদ জানাতে পারলেন না, শুধুমাত্র আমি তো কোনো পর্ণ তারকা, রাইট? শুধুমাত্র আমি একটা বোল্ড স্টেপ নিয়েছি যে আমি ব্রেস্ট ইমপ্ল্যান্ট করেছি, আমার এতটুকু আপনারা মেনে নিতে পারলেন না। সেখানে একজন পর্ণ তারকাকে নিয়ে আসছেন, তাও আবার বাংলাদেশে। ইটস সো উইয়ার্ড। আসলে আমি জানি না কি বলবো, যে বাংলাদেশ ইটস এ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, মানে একটা গণপ্রজাতন্ত্রী সরকার রয়েছে আমাদের এখানে, সবার মতো করে চলার অধিকার আছে। সেখানে আমাকে সবসময় চারপাশ দিয়ে টানা হেঁচড়া শুরু করলো, সবাই সবসময় টানা শুরু করলো, সেখানে কেউ কিছু বললো না, কোনো মানবাধিকার কর্মীও কিছু বললো না। কেন? ওনারা কি ঘুমাচ্ছিল ওই সময়? মানবাধিকার কর্মীরা ঘুমাচ্ছিল? এটা আসলে আমার মানবাধিকার কর্মীদের কাছে একটা প্রশ্ন, যে ওনারা কী করে, ঘুমায়? এবং 1 কোটি টাকা যেখানে বাংলাদেশের ছবির বাজেটই হয় না, এবং এই টাকা ওঠানো কিন্তু বাংলাদেশ থেকে কতটা টাফ হবে এটা আমরা জানি। বাট এই সান্নি লিওনকে ঢুকিয়ে দেওয়ার পরে সানাই যেখানে বিতর্কিত, সেখানে সান্নি লিওন আলোচিত হচ্ছে, বিভিন্ন মিডিয়া তাকে নিয়ে পজিটিভলি নিউজ করছে। এটাই তো বললাম না, এটাই তো আমরা বাংলাদেশে আমরা নিজেদের সন্তানকে চিনি না, আমরা নিজেদের দেশের তারকাকে কখনো তারকাই মনে করি না। জাস্ট যখনই আল্লাহ যদি আমার নসিবে কখনো রাখে, আমি তকদির অনেক বিশ্বাস করি, আল্লাহ যদি আমার তকদিরে কখনো রাখে, আমার যদি কখনো বর্ডার ক্রস করা হয় বা আমি যদি ইন্টারন্যাশনাল মাধ্যমে যেতে পারি, তখন নিশ্চয়ই আমাকে নিয়ে অনেক মানে অনেক জয় ধারণি দেওয়া হবে আমাকে, যে হ্যাঁ সানাই পারলো এটা সেটা। কিন্তু তখন আমার একটাই কথা হবে, আমি তো আপনাদের দেশে আপনাদের কাছেই আছি, এখন কেন মূল্যায়ন করতে পারছেন না? কারণ আপনাদের মনের চোখগুলো বন্ধ, ওগুলোকে খুলুন, মনের চোখগুলোকে ওপেন করেন। ওকে আপু, আমরা একটু আবার তোমার আনটোল্ড স্টোরিতে চলে আসতে চাই। ইদানিং অনেকটা ব্যস্ততার সময় পার করছো, এবং কখনো এই শ্যুটে তো কখনো ওই শ্যুটে, সো এনজয় করছো কতটা, এবং এই কাজ করতে যে এক্সপিরিয়েন্স কী পেয়েছো? এই কাজ করতে যে আসলে এক্সপিরিয়েন্সের কথা, যে আমি আসলে খুবই অলস, একটু পার্সোনালি আমি একটু অলস টাইপের, টাইম খুব একটা করতে পারি না। কিন্তু আমি কাজকে এতটাই এনজয় করি যে আমি যতক্ষণ কাজ থেকে ততক্ষণ ভালো থাকি, আমার মাথার মধ্যে কোনো খারাপ চিন্তা বা কোনো কিছু আসে না। বাট আমি যখন কাজ থেকে বাসা যাই, তখন আমার মাথায় বিভিন্ন রকমের ইনসিকিউরিটি, খারাপ চিন্তা আসতে থাকে। বাট কাজটাকে আমি এতটাই এনজয় করি যে কাজ থাকলে আমি ঠিক আছি, কাজটাই আমার একটা ফান, এরকম। ওকে, তো মিউজিক ভিডিওর কতটা মান পেয়েছো বাংলাদেশে কাজ করতে গিয়ে? মিউজিক ভিডিও আমি রিসেন্টলি একটা করেছি, দেশলাই। ওকে, দেখেছেন হয়তো বা সবাই, গানটা অনেক হয়েছে। তো দেশলাই করার পরে আমি প্রায় শতাধিক মিউজিক ভিডিওর প্রস্তাব আমার কাছে এসেছে, কিন্তু আমি করিনি বিকজ অফ ওগুলোর মান ভালো ছিল না। আমি মানহীন কোনো কাজ করে আমার নিজের মানটাকে নিচে নামাতে চাই না, বিকজ আমি অলরেডি একটা স্ট্যান্ডার্ডে চলে এসেছি, রাইট? আমি এখান থেকে নিচে যেতে পারবো না। আমার প্রতি মানুষের একটা এক্সপেকটেশন আছে, একটা হিউজ এক্সপেকটেশন মানুষ বসে থাকে, আচ্ছা এরপরে সানাইকে কি লুক আসে, সানাইকে কীভাবে দেখবো। সো আমি ওই জায়গাটা ঠিক রাখতে চাই, এই জন্য আমি সবসময় মানসম্পন্ন কাজ করতে চাই, যার কারণে শতাধিক মিউজিক ভিডিও আসার পর আমি সবগুলোকে ফেরত দিয়েছি। ওকে, সানাই তোমার একজন ভক্ত তানভীর রহমান, উনি আমাকে একটা মেইল করেছিল এবং তিনি আমাকে জানিয়েছে যে সানাইকে বলবা একটি কথা, সেটি হচ্ছে যে আমরা যখন সানাইয়ের বিভিন্ন ভিডিও, ফেসবুক লাইভগুলো দেখি, আমরা অনেক সময় তাকে নিয়ে কমেন্টস করি, কিন্তু সানাই যেটা করে সেটা হয়তো ওর সাহসের কারণে প্রকাশ্যে সেই করে। বাট অনেকেই মিডিয়ার নায়িকা রয়েছে যাদের হিস্ট্রি বা যাদের পেছনের লুকটা অনেকটা সানাই থেকেও হয়তো আরও বেশি আলোচিত, বাট এদেরকে নিয়ে মানুষ করছে না, এবং মিডিয়ার ভিতরগত যে নায়িকাদের যে জীবন, এটা আরও খারাপ হয়ে থাকে। ব্যাপারটাকে তুমি কীভাবে দেখছো? ব্যাপারটাকে আসলে আমি বলবো যে ইট ডিপেন্ডস যে আসলে একটা কথা আছে না, যে কেউ আসলে গ্রাম দেশে একটা কথা আছে না, যে কেউ দুধ বেচে মদ খায় আর কেউ মদ বেচে দুধ খায়, ঠিক ব্যাপারটা এরকম, যে কেউ মানে এখানকার কালচার এরকম হয়ে গেছে যে আমি হাফ প্যান্ট পরলাম, কিন্তু এটা মানুষের সামনে পরা যাবে না, আমি একটা প্যান্টই পরলাম, এটা মানুষের সামনে পরে ফটোশুটে স্টুডিওতে পরা যাবে না। কিন্তু এই জিনিসটা ঠিকই, হাফ প্যান্টটা বোরখার নিচে পরে উপরে একটা বোরখা পরে ঠাস ঠাস করে মানুষের সামনে হেঁটে যাওয়া যাবে, এতে বোরখার মর্যাদা কিন্তু পূর্ণ হলো না। আমার মনে হয় যারা বোঝার আমার ছোটোর কথাতেই বুঝে গেছেন যে হাফ প্যান্টটা আসলে পরে ফটোশ্যুট করাটা খুব পাপ হবে, আল্লাহ ক্ষমা করবেন না। বাট এই হাফ প্যান্টটা কি বোরখার নিচে পরা ঠিক আছে? ইজ ইট ওকে? হাফ প্যান্ট বোরখার নিচে পরা ঠিক আছে? এটা বোরখার মর্যাদা পূর্ণ হলো না। বোরখা মানে কি? পর্দা করা। বোরখার মানে তো আমি এক জায়গায় যে একটা খারাপ কাজ করে বোরখাটা পরে মেকআপটা ঠাস করে জড়াই দিয়ে চলে আমাকে কেউ দেখতে পাবো না, এটা এরকম না। মিডিয়ার ভিতরে কি হয় না হয় এটা আমি কেন, সবাই জানে। ইটস ওপেন সিক্রেট, সবাই জানে, রাইট? সবাই জানে। এবং আমি এমনও অনেকের কথা জানি, আমার চোখের সামনে আমি এরকম অনেক কিছু দেখেছি, কিন্তু আমি আসলে কোনোই কিছু বলি না, কারণ আমার মনে হয় না তারা আমার যোগ্য। মিডিয়ার অনেক এরকম মেয়ে আছে, এই কি নাটক
করে বা মডেলিং করে whatever, তারা সবসময় আমাকে নিয়ে পোস্ট দিয়ে থাকে ফেসবুকে, লাগাতার আমাকে নিয়ে বলতেই আছে। আসলে তারা আমার যোগ্য না, আমার নামটা মুখে নেওয়ার মতো যোগ্যতা তাদের মধ্যে নাই। যদি থাকতো। আচ্ছা, তুমি তারা আমাকে নিয়ে আমি বলে দিচ্ছি, তুমি যাকে বলতে যাচ্ছ তিনি হচ্ছে শবনম ফারিয়া। তিনি একটি স্ট্যাটাস দিয়েছিল এবং সেই শবনম ফারিয়া কিন্তু মাসুদ রানা বিচারকের ওখানে যে সমালোচিত হয়েছে তার বিচারক কার্য নিয়ে। সো সে যখন তোমাকে নিয়ে সমালোচনা করেছিল, ব্যাপারটা আসলে তুমি কীভাবে নিয়েছিলে এবং তুমিও তার পাল্টা রিয়াক্ট দিয়েছিলে? হ্যাঁ, আমার মনে হয় যে আমি যখন ওই সাইবার ক্রাইমের ঘটনাটা ঘটেছিল তখন শবনম ফারিয়া আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিল এবং ওটা নিয়ে অনেক নিউজও হয়েছিল, অনেক নিউজ পোর্টাল নিউজ করেছে এবং আমিও পাল্টা মানে উনি যেভাবে বলেছেন আমি আসলে সেভাবে বলিনি, কারণ আমার মনে হয় যে তার ফ্যামিলি আর শিক্ষা আর আমার ফ্যামিলির শিক্ষা সমান না, রাইট? মানুষকে খারাপ মানে মানুষকে কুলাঙ্গার বা এই টাইপের কথা ইউজ করা কোনো ভালো ফ্যামিলি, কোনো বাবা মা শেখাতে পারে না। কারণ বাবা মা যদি হায়ার এডুকেটেড হয় তাহলে সে তার সন্তানকে কুলাঙ্গার বলানো কখনো শেখাবে না, নেভার। যে মানুষকে ভালো মানে যে মানুষকে খারাপ বলে সে কি ভালো? যে মানুষকে খারাপ বলে সে তো ভালো না। মাদার তেরেসা একজন লিজেন্ড, উনি মারা গেছেন, তো কি হয়েছে? উনি একজন লিজেন্ড, আমার মনে হয় উনি এখনো বেঁচে আছে। তো উনি কি বলেছেন যে যদি তুমি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো তুমি আল্লাহকে কিভাবে ভালোবাসবে? যদি তুমি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো তুমি গডকে কিভাবে ভালোবাসবে? সো যারা মানুষকে খারাপ বলে সে নিশ্চয়ই ভালো না। তো আমার মনে হয় শবনম ফারিয়া আসলে ব্যক্তিগত লাইফে ফ্রাস্ট্রেটেড, একটু ফ্রাস্ট্রেশন থেকে বা আসলে নিজের প্রতি ইনসিকিউরিটি, নিজের ক্যারিয়ার নিয়ে তার কোনো কিছুই নাই, এই জন্য সে আরেকজনকে নিয়ে বলেছে। আমি কিন্তু আজকে আরেকজনকে নিয়ে বলতে যাবো না। মানে কোনো কিছু নাই বলতে আপনি কোনটা আর কি, ক্যারিয়ারের নাকি অন্য কিছু বোঝাচ্ছ? হ্যাঁ, ক্যারিয়ার বলতে তার কিছুই আমার মনে হয় না আছে, কারণ সে আমাকে নিয়ে এত বদার্ড হবে কেন, আমাকে নিয়ে এত মাথা ব্যথা হবে কেন? আমাকে যদি তার এতই খারাপ লাগবে সে ইগনোর করবে, সে অ্যাভয়েড করবে, সে আমাকে ডেকে তার ড্রয়িং রুমে ঢুকাবে, তার ফেসবুক পোস্টে কেন ঢুকাবে? দ্যাট মিনস শি ইজ মোর দ্যান ফ্রাস্ট্রেটেড, সে ফ্রাস্ট্রেশনে ভুগছে। তুমি একটা কথা প্রায় বলে থাকো যে তোমাকে ইউজ করে অনেক ভিউ নেওয়া হয় এবং অনেকেই কিন্তু তোমাকে ইউজ করে অনেক বড় বড় ইউটিউব চ্যানেল চলতেছে, অনেক বড় মানে আমরা এর মধ্যে নাই, আমরা পজিটিভলি সানাইকে প্রেজেন্ট করতে চাই, আমরা নেগেটিভলি আসলে প্রেজেন্ট করতে চাই না। সো আমরা আসলে আসল সানাইকে প্রেজেন্ট করতে চাই। সো এই ব্যাপারগুলো আসলে কি ক্ষিপ্ত হয়েই বলেছিলে নাকি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি একটা তোমার অনেকটা মানে কষ্ট জমে আছে? না, কষ্ট না, আমি ক্ষিপ্ত হয়ে বলতে বিরক্ত হয়ে বলছি। এত বিরক্ত হয়ে গিয়েছিলাম আমি ওই সময়টাতে, এত বিরক্ত হয়ে গিয়েছিলাম। আমি যেটা করছি সেটা নিয়েও নিউজ, আমি যেটা করছি না সেটা নিয়েও নিউজ, আমাকে নিয়ে যেটা হচ্ছে এটাও নিউজ, আমাকে নিয়ে যেটা হচ্ছে না এটাও নিউজ। মানে কি একটা যন্ত্রণা আমাকে নিয়ে, মানে আমি যেটা করলাম না সেটা নিয়েও একটা নিউজ হয়ে যাচ্ছে। সো এগুলো আসলে সব কিছু ব্যাপার থেকে আসলে বিরক্ত হয়ে আমি এটা বলেছি। ওকে আপু, রাগিব হাসান নামে একজন বলেছিল যে সানাই মোরদান অবশ্যই ঢালিউড ইন্ডাস্ট্রি থেকে এসেছে এবং ও ঢালিউড ইন্ডাস্ট্রিতে একটা নতুনত্ব নিয়ে আসছে, বাট জয়ের ইন্টারভিউতে যেটা বলা হয়েছে যে তোমার সাথে নাকি হিরো আলমকে মানে জুটি করে এত নায়ক থাকতে যে তোমাকে নিয়ে সে ফিল্ম বা শর্ট ফিল্ম বানাতে চায়, মিউজিক ভিডিও বানাতে চায়। এটা হচ্ছে জয়ের ইন্টারভিউতে বলেছিল যে তোমার হিরো আলমকে যে সানাইয়ের সাথে যদি মিউজিক ভিডিও আমি করি, জয়দা বলেছিল যে তাহলে কি তুমি রাজি কিনা, এবং হিরো আলম বলেছিল ইয়াস। এরকম একটা বিগ প্রজেক্ট নাকি তোমার এবং হিরো আলমে আসবে, এবং এটা আসলে কিভাবে সম্ভব? না, আমি তো আমার যতদূর মনে পড়ছে এরকম কিছু আসলে আমাকে হয়তো জিজ্ঞেস করেছিল যে তোমাদের দুজনকে নিয়ে যদি একটা ফিল্ম বা শর্ট ফিল্ম এরকম করা যায়, তখন আমি বলেছি যে আমাকে নিয়ে যদি এরকম ফিল্ম করে যে আমি ঠিক আছে, আমি একজন মডেল, একজন অভিনেত্রী, whatever, আর ও যদি আমার ফ্যানের ক্যারেক্টারটা করতে চায় যে আমার পিছনে পিছনে ঘুরে এটা অনেক ফ্যান আছে না, তাহলে আমি রাজি আছি। তাছাড়া তো আমি তার সাথে কি পেয়ার করবো? মানে ফার্স্ট ক্যারেক্টারে কখনোই সম্ভব না। না, নেভার, কখনোই সম্ভব না। ওকে সানাই আপু, টিকটক প্রশ্নে যেতে চাই আমি। টট জলদি প্রশ্ন করবো, উত্তরগুলোকে তোমাকে টট জলদি দিতে হবে। প্রথমে সানাই আপু, আমি যদি প্রথমে বলি কলকাতার সিনেমা নিয়ে বলবো, তোমার কাছে ফেভারিট কাকে মনে হয় স্ট্যান্ডার্ড, দেব অর জিৎ? দেব। ওকে, নায়িকা হিসেবে বাংলাদেশে তোমার সাবজেক্ট বাদে মানে কার বেশি ভূমিকা তুমি মনে করো, অ্যাজ এ মৌসুমী আপু অর শাবনূর ম্যাডাম? শাবনূর ম্যাডাম। ওকে, নায়ক হিসেবে বর্তমান সময় মানে কে বেশি এগিয়ে আছে নতুনদের মধ্যে? আমি শাকিব খানকে নিয়ে প্রশ্ন করতে চাই না, উনি আমাদের অনেক টপে বিরাজ করে, সুপারস্টারের জায়গায় থাকবে। সিয়াম এবং আরিফিন শুভ, কাকে নিচ্ছ? আরিফিন শুভকে নিতে যাচ্ছ তুমি। ওকে, গায়কের প্রশ্নে আসি। বর্তমান সময় যারা একটু ভাইরাল হয়েছে, আমি অবশ্যই হাবিব এবং বালামের বা হৃদয় খানের আসলাম। হাবিব আর হৃদয় খান মানে ক্রাশ, মানে তোমার প্রেমটাকে তুমি ঠিকই রাখছো আর কি, না বাঁচায় রাখছো। ওকে, দ্যাটস গুড। ভিলেনে আসি, মিশা আর ডিপজল? মিশা ভাই। ওয়াই নট ডিপজল?
উনি তখন কাজ করছেন। ওকে, সানাই, যদি তোমার বাবার চরিত্রে কোনো একটা চরিত্র বেছে নিতে হয়, তুমি কাকে নিবা? বাবার চরিত্রে ইয়াস, আলিরাজ স্যার। আলিরাজ স্যারকে নিতে যাচ্ছ বাবার চরিত্রে। মায়ের চরিত্রে? মায়ের চরিত্রে সুচরিতা ম্যাম আছেন, অরুণা বিশ্বাস ম্যাম আছেন, ভালো লাগে আমার ওনাদের দুজনকে। ওকে, সাব্বির রহমান আর নাসির হোসেন ক্রিকেটার, সাব্বির। মানে কি সাব্বির কি একটু মানে মিষ্টি দেখতে এটার জন্য, নাকি নাসির বিতর্কিতের জন্য? বিতর্কিত কিন্তু সাব্বিরও। না 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 না, ইটস ওকে। বিতর্কিত ব্যাপারটা আমার কাছে খুব পজিটিভ ব্যাপার। বিতর্কিত আমার কাছে এমন কোনো ব্যাপার না। সমালোচনা আলোচনা মানুষকে নিয়ে হবে, মানুষকে ঘিরে চলতে থাকবে, ইটস ভেরি কুল। আমার সাব্বির কুল, একটু ক্যাটসাই ভালো লাগে। ওকে, সানাই, যদি তোমাকে ফুটবল এবং ক্রিকেট খেলতে বলা হয়, তুমি কোনটাকে আগে বেছে নেবে? অবশ্যই ক্রিকেট। ওয়াই নট ফুটবল? কারণ ফুটবল 4 বছর পর পর আসে, অনেক ওয়েট করতে হয়। ওকে, ক্রিকেটের বিশ্বকাপ তো 4 বছর পর পর আসে। মানে ক্রিকেট তো এমনি আইপিএল বিপিএল অল সবসময়। মানে আমাদের বাংলাদেশ যেহেতু বিশ্বকাপ খেলে, এর জন্য কি নিয়েছো? হ্যাঁ। ওকে, নেক্সট কোশ্চেন, চা আর কফি? কফি। প্রিয় রং কি? সাদা। প্রিয় খাবার কি? পাস্তা। আম্মুকে বেশি ভালোবাসো না বাবাকে? ওকে, বিয়েতে কত লোক খাওয়াইতে চাও? ইনশাআল্লাহ আমার নসিবে যদি ধুমধাম করে বিয়ে থাকে, আমার অ্যাটলিস্ট 5-6 লাখ লোককে খাওয়ানোর অনেক ইচ্ছা। 5-6 লাখ? হ্যাঁ, কারণ আমার দাদু বাড়ি আছে রংপুরে, আমার নানু বাড়ি নীলফামারীতে, সো ওইদিকে সব মিলে এরকমই। ওকে, দাদু বাড়ি যখন বলেছো, আমি আবার একটু টপিকে আসতাম। মানে মেবি তোমরা তো একটা যতদূর শোনা যায় একটা সম্ভ্রান্ত পরিবার থেকে লিড করো, বা তোমার দাদুর অর্থবিত্ত, সো সেই দিক থেকে তোমার দাদুর জন্য কিন্তু তোমাকে বিপদে পড়তে হয়েছে। মেবি তোমার দাদু বাড়ির যে বিল্ডিংটার কথা বলেছিলাম মেবি। মাই গড আল্লাহ, আমি তো দাদু বাড়িতে অনেকদিন পরে গিয়েছিলাম এবার কুরবানি ঈদে, তো সারাক্ষণ মানুষ। আমি ঘুম থেকে উঠলে আমার মা আমাকে ডাকতেছে, উঠো, তোমাকে তোমার ওই ফুপি দেখতে আসছে, বা দেখা যাচ্ছে আমার ওই চাচি দেখতে আসছে। অনেক দূর থেকে মানুষ দেখতে আসতেছে আমাকে। মানে ওদের কাছে একটা কিউরিসিটি যে এই মেয়েটা আমাদের সামনে বড় হলো, কীভাবে ওখানে গেল, কীভাবে মিডিয়ার সাথে রিলেটেড হলো, এগুলো নিয়ে মানুষের অনেক কিউরিসিটি আসলে। আচ্ছা, কখনো কি এত ফেমাসের কারণে কি বিপদে পড়তে হয়েছে? মানে সিকিউরিটি? হ্যাঁ, সিকিউরিটি নিয়ে অনেক প্রবলেম হয়, অনেক 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 প্রবলেম। লাইক আমাকে 2বার বাসা চেঞ্জ করতে হয়েছে। ওকে। একবার তো আমরা যখন থাকতাম মহাখালীর ওদিকে, তখন আমার বাসার বারান্দা হাফ ছিল, তো নিচ থেকে একজন রাত 1:30টার সময় হাফ বারান্দা টপকায় চলে আসছে, রাত 1:30টার সময় এসে চিৎকার। সানাই, ঠিক সানাইয়ের বাসা, আমি ওকে দেখছি, বাসায় ঢুকতে দেখেছি, আমি ওর সাথে দেখা করবো, কথা বলবো। তো এই ঘটনার পরে বাড়িওয়ালা আঙ্কেল এসে বললো যে, আমাকে ডেকে বললো, মা বাবা তোমরা তো অনেকদিন আমাদের বাসায় আছো, খারাপ লাগছে আমার বলতে, কিন্তু কিছু করার নেই, আমরা খুবই ইনসিকিউর ফিল করছি, এবং আশেপাশে যারা অন্য ভাড়াটিয়ারাও আছে, তোমরা আসলে বাসাটা ছেড়ে দাও। তো বাসা ছেড়ে দিতে হয় আমাদেরকে। এরকম আরও একটা বাসায় এরকম ঘটনা ঘটেছে, বাসার নিচে এসে মানুষ দাঁড়ায় থাকে। সো এগুলো খুবই উইয়ার্ড ও ইরিটেটিং ফিল হয় আমার আসলে। আচ্ছা। ওই ক্ষেত্রে আমি অনেক বেশি ইনসিকিউর ফিল করি, বিকজ অফ হুমকি তো আছেই, উঠায় নিয়ে যাব, আমার কথা না শুনলে উঠায় নিয়ে যাব, এরকম হুমকিওয়ালা এসএমএসটা সবসময় আসে আমার কাছে। এগুলো আমার কাছে আমার পান্তা ভাত হয়ে গেছে, সবসময় আসতে থাকে যে আমার ফোনটা ধরো, না হলে তোমাকে উঠায় নিয়ে যাবো, ফেসবুক আইডি চালাতে দিব না, ওটা করবো এটা করবো, এগুলো আমার কাছে নর্মাল হয়ে গেছে। ওকে, তো আপু, আমরা জানি যে বলিউডে যারা ফেমাস থাকে, এরা কখনো যদি এয়ারপোর্ট বা রাস্তায় যায়, সেক্ষেত্রে অনেক সময় অনেক মানে কী বলে, অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। কেউ হয়তো একটু এসে হাত করলো, কেউ হয়তো জড়িয়ে ধরে একটা চুমো দিয়ে চলে গেল। মানে এই ফ্যানরা কিন্তু এই পাগলামিগুলো করে। তোমার কি কখনো পড়তে হয়েছে, দেশে বা দেশের বাইরে? দেশের বাইরে হয়েছে একবার। আমি তখন ব্যাংকক এয়ারপোর্টে, তো ওখানে এয়ারপোর্টে আমি নামার পরে 2জন প্রবাসী বাংলাদেশি, ওরা আমাকে দেখে দৌড়া এসে একজন পিছন থেকে আমাকে অনেক জোরে জড়াই দিচ্ছে। তারপর ওখানে ফিমেল পুলিশরা ছিল, উনি অনেক কষ্টে এইভাবে ছাড়াই দিচ্ছে, এরকম হয়েছে। আর একবার বাংলাদেশেই বসুন্ধরা সিটি শপিং মলে গিয়েছিলাম আমি 3-4 মাস আগে। তো ওখানে আসলে এত মানুষ, হুট করে 2 মিনিটের মধ্যে কোথা থেকে এত মানুষ আসলে আমি জানি না। লাস্ট টাইমে নিজের সিকিউরিটি গার্ড উঠায় মানুষগুলোকে সরায় আমাকে বের করতে হয়েছে। তো এরকম 2বার হয়েছে। তখন কি বোরকা পরা ছিল? না। তাইলে তো আপুর লোক হবে, কারণ তুমি এখন বর্তমানে অনেকটা ক্রাশ আছো এবং অনেকটা আলোচিত। সো যখন ওই এয়ারপোর্টের ঘটনাটা আসে, ওইটা একটু আসলে ভীতিকর কিন্তু, যে একটা পিছন থেকে কে আসলো আসলে। কারণ আমরা জানি যে বর্তমানে কিন্তু
এয়ারপোর্টে অনেক বড় বড় ক্রাইম হয়ে থাকে, হ্যাঁ, definitely। তো সেই তখন একটু মানে ভয় পাইছিলা বা চমকায় হ্যাঁ, গেছিলা? আমি অনেক ভয় পেয়েছি, মানে এয়ারপোর্টে আমি অনেক ভয় পেয়েছি বিকজ অফ বসুন্ধরা সিটি শপিং মলে যেটা হয়েছে যে ওখানে তো আমার সাথে আমার ফ্রেন্ডসরা ছিল, কিন্তু এয়ারপোর্টে মানে আমি তো যার সাথে গিয়েছি আমার কাজিনের সাথে ও একটু সামনে চলে গেছে হাঁটতে হাঁটতে, আর আমি তো পিছনে পড়ে গেছি একা, তখন এই ঘটনা ঘটেছে। ওকে, আমরা যেহেতু এটা শুধু একটা ইন্টারভিউ না আপা, আমরা আগেও বলেছি যে এটা দ্য আনটোল্ড স্টোরি অফ সানাই। সানাই, আমরা জানি যে বলিউডে অনেক সময় তোমার যে একটু গঠনদার রয়েছে, বাল্কি গঠন, এটা কিন্তু বলিউডের একটা শ্রেণীর ছবিতে অনেকটা জনপ্রিয়। সো বলিউড থেকে বা ভারত থেকে কি কখনো অফার এসেছিল? বলিউড থেকে না, বাট ইন্ডিয়া থেকে অনেক অনেক, কলকাতা থেকে অনেক অফার এসেছে। ওদের কিছু ওয়েব ফিল্ম ক্রিয়েট হয়, তো ওগুলোতে আমাকে এবং অনেক ইন্ডিয়া ওয়েব ফিল্মগুলো কিন্তু অনেকটা জনপ্রিয়। হ্যাঁ, ওগুলোতে আমাকে অনেকবার অফার করেছে, তো কথা চলছে যদি আমাকে ওরকম লিড ক্যারেক্টার দেয় তাহলে আমি অবশ্যই ওগুলো করবো, কারণ আসলে এখন ক্যারেক্টার একটা ব্যাপার হয়ে গেছে আমার জন্য। পাসিং বা দুই একটা ক্যারেক্টার, দুই একটা সংলাপের জন্য আমি নিশ্চয়ই কোনো ওয়েব ফিল্ম করবো না। এই জন্য আমি আসলে একটা ভালো একটা লেন্দি ক্যারেক্টার যেটা একটা অর্থ ক্যারি করে, এরকম একটা ক্যারেক্টার হচ্ছে। তোমার কি নিজস্ব কোনো পরিকল্পনা আছে প্রোডাকশন হাউস খোলার বা? হ্যাঁ, নিজস্ব আমি একটা ইউটিউব চ্যানেল রিসেন্টলি খুলেছি, তো ওই ইউটিউব চ্যানেলকে ঘিরে আমাদের একটা নতুন এপিসোড আসছে। আমরা মনে হয় আগামী সপ্তাহে ওই এপিসোডটা লঞ্চ করব। সেটা হচ্ছে যে আপনার আমরা ওটার ক্যাপশন এখন ঠিক করিনি, বাট এরকমই কিছু একটা মানে ওয়েব ফিল্ম টাইপের কিছু ক্রিয়েট করার চিন্তা ভাবনা চলছে। তার মানে তুমি চলচ্চিত্র নিয়ে ভাবছো আবার নতুন করে কিছু করার জন্য? ওকে, তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমার কামনা করি সুস্থ জীবন এবং সুন্দর ক্যারিয়ার, এবং তুমি যথেষ্ট সাহসী একটা মেয়ে এবং সাহসের সাথে একাই লড়তেছো জীবন নাটকের যুদ্ধে। সো সানাই, যেহেতু এটা আনটোল্ড স্টোরি, আমরা জানি যে আসলে যেটাকে আমরা হয়তো চা দেখছি সেটা হয়তো চা না, সেটা হয়তো চার সাথে পানিও ছিল, চিনিও ছিল, মেবি দুধও ছিল, যার কারণে এটা চা হয়েছে। সো এই চাটা খেতে হলেও একটা নিয়মের মাধ্যমে এসে খেতে হবে এবং এটা সম্পর্কে জানতে হবে। সো আমরা যে সানাইটাকে দেখি যে মেয়েটা ফেসবুক লাইভ করে, মেয়েটা টিকটক করে, বা মেয়েটা ওয়েব সিরিজ করছে, মডেলিং করছে, এই সানার বাড়িতে না আরেকটা সানাই আছে, যেই সানাই কিন্তু কখনো ইমোশনাল হয়ে যায়, কখনো আসলে হতাশ হয়ে যায়। আমি ভীষণ ইমোশনাল। ওকে, আবার এমনও আছে যে এই সানাই না অনেক ভালো কাজ করে, যেগুলো হয়তো শুধু সানাই জানে। সো এরকম যদি কয়েকটা ভালো কাজ আমরা জানতে পারবো। আমি জানি যে তুমি এতিম এবং হ্যাঁ হ্যাঁ, এরকম কাজ হচ্ছে, আমি সবসময় চিন্তা করি যে আমি এটা বিশ্বাস করি যে যদি কোনো জিনিস মানুষ ডান হাত দান করে যদি বাম হাত জানতে পারে তাহলে সেটা আর দানের পর্যায়ে থাকে না। আমি এটাকে বিলিভ করি মন থেকে যে ডান হাত দান করে বাম হাত জানতে পারবে তাহলে দানের পর্যায়ে থাকবে না। তো আমি যেটা দান করি আমি এটা চুপচাপ করেই রাখতে চাই এবং চুপচাপ করেই থাকতে চাই। ওকে, তারপরেও যদি একটু, যেহেতু আনটোল্ড স্টোরি, আজকের মতো যদি একটু বলতা যে এরকম কিছু কাজ করেছিল যেটা আসলে করার পরে তোমাকে অনেক ভালো লেগেছিল, যে হ্যাঁ আমার যেমন আমার মনে আছে যে আমি রিসেন্টলি যে মিউজিক ভিডিওটা করলাম দেশলাই, তো ওটার পারিশ্রমিক আমাকে যখন দিয়েছে, পারিশ্রমিক থেকে আমি 20,000 টাকার মতো, 20,000 টাকা 10,000 করে আমি বাচ্চাদেরকে জামা কাপড় কিনে দিয়েছিলাম। হ্যাঁ, ও মাই গড। তো ওই জামা কাপড়গুলো পাওয়ার পরে ওই ছোট বাচ্চাদের মুখের মধ্যে যে হাসিটা দেখেছি না, আমার মনে হয়েছে যে জান্নাত এখানে, জান্নাত দুনিয়াতে আছে। মানে এটার জন্য আমাকে ওই পারে যে যাওয়ার দরকার নেই, আমার বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে মনে হয়েছে যে অবশ্যই জান্নাত দুনিয়াতেই আছে, এটাকে খুঁজে পেতে হবে। ওকে, ঈদে কোরবানি কি ঢাকায় দেওয়া হয়েছিল নাকি দেশের বাড়ি? দেশের বাড়ি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এই ভালো কাজগুলো আসলে সানাইকে নাড়া দেয়। আচ্ছা সানাই, আমরা তো মুসলমান, নামাজ পড়া হয়? নামাজ, হ্যাঁ, আমি 5 ওয়াক্ত পড়ি না, বাট আমি সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আমি ট্রাই করি নামাজ পড়া, বাট 5 ওয়াক্ত আমার পড়া হয় না। আচ্ছা, তো আমরা কি এটা বলতে পারি দর্শকদের যে আসলে আনটোল্ড স্টোরিতে সানাই, এই সানার বাইরেও একটা সানাই আছে, যে সানাই হয়তো ইসলামটা মেনটেন করবে বা সামনে হয়তো আরও একটু আমরা? কারণ আমার মনে হয়, মানে আমার মনে হয় বলতে এটাকে আমি বিলিভ করি আমার মন থেকে, ফ্রম মাই হার্ট, কোর অফ মাই হার্ট, আমি বিলিভ করি যে কাবা বলি, মসজিদ বলি, মন্দির বলি, গির্জা বলি, সব কিছু মানুষের এখানে মনটাতে। কারণ মন যদি পরিষ্কার থাকে তাহলে তাকে সুদূর চীনে যেতে হবে না, বা
কান্তজির মন্দিরে যেতে হবে না, তাকে কাবা ঘরে যদি তার সামর্থ্য না থাকে তাহলেও যেতে হবে না। সবার সব কিছু বেহেস্ত দোজক আমরা যাই বলি, জান্নাত আর জাহান্নাম, সব কিছু মানুষের মনে। মন যদি পরিষ্কার থাকে তো দুনিয়াই জান্নাত, আর মন যদি অপরিষ্কার নোংরা থাকে, আমার মনে যদি থাকে আমি কখন ওর নামে খারাপ বলবো আর ওর গায়ের উপরে যে উঠবো, ওকে একটা ধাক্কা মারবো, আমার মনে হয় না তার জন্য ওই পারে জান্নাতের মাওয়া ওয়েট করছে। আমার মনে হয় না কখনো বুঝছো। আমার কাছে সবসময় মনে হয় যে জান্নাত জাহান্নাম মানুষের মনে, মানুষের মনেই কাবা, মানুষের মনেই মসজিদ, মানুষের মনেই মন্দির। ইট ডিপেন্ডস মানুষ কে কীভাবে দেখছে। আচ্ছা সানাই, আমি যদি প্রশ্ন করি, এটা আমার প্রশ্ন, এই মেয়েটা এত সুন্দর করে কথা বলা শিখছে কীভাবে? মেবি আমি আসলে মডেলিং শুরু করার আগে 3 মাস অ্যাঙ্করিং করতাম, হয়তো বা তখনই কথা বলতে বলতাম। ওকে সানাই, মানুষের তো ফেমাসের একটা লেভেল থাকে, তোমার যেটা চাওয়া সেটা কিন্তু অলরেডি অনেক বড় বড় যারা স্টার বলে দাবি করে তাদের থেকেও কিন্তু টিআরপি তোমার অনেক বেশি হয়েছে এবং পপুলারিটি ওই জায়গাটা চলে গেছো। তো এখন তো তুমি চাইলে ভালো কিছু করতেই পারো বা আরও মানটাকে হয়তো ডাইভার্ট করতেই পারো, তাই না? তো সেটা নিয়ে কোনো পরিকল্পনা আছে কি? হ্যাঁ, সেটা নিয়ে পরিকল্পনা বলতে যে একটা, আমার মনে হয় এটা ডিরেক্টর স্যারকে বলি যে আমাকে মাফ করে দিন, আপনি বলতে নিষেধ করেছেন, আমি তারপরও বলছি। মাগধী প্রাকৃত, মানে মাগধী প্রাকৃত সিনেমাটার নাম হবে যে প্রাচীন বাংলা ভাষা যেখান থেকে উৎপত্তি হয়েছে। মাগধী প্রাকৃত। তো মাগধী প্রাকৃত ওই ব্যাপারটাকে নিয়ে, ওই পুরাণটাকে নিয়ে একটা সিনেমা বানানো হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি একটা মানুষের সামনে নিয়ে আসবো। বিশেষ করে আমি ডিরেক্টরকে ফোর্স করেছি যে ভাইয়া আপনি, যেমন ডিরেক্টর স্যার আমাকে সবসময় বলছিল যে আমি আসলে তোমাকে নিয়ে একটা অ্যাকশন টাইপের ছবি বানাতে, তোমাকে অ্যাকশনে খুব বানাবে। আমি ওনাকে বারবার বলেছি যে আমার ক্লাসিক্যাল ফিল্ম বেশি পছন্দ, যেমন আমার অশোকা ভীষণ পছন্দ, সম্রাট অশোক আর রাজকুমারী, হিস্টোরিক্যাল মুভি যেগুলো ওই টাইপের মুভি আমার খুব পছন্দ। এই জন্য আমি ওনাকে বলেছি যে আপনি প্লিজ মাগধী প্রাকৃত বা ওই টাইপের পুরাণ নিয়ে বাংলাদেশি কালচার, আগে কীভাবে কোথা থেকে বাংলাদেশি মানে বাংলা হরফ এসেছে, লেখা এসেছে, আমার এটা খুব পছন্দ। সেজন্য আমরা কাজ করছি। আমার মনে হয় আমরা খুব তাড়াতাড়ি শুটিং। তার মানে তুমি যদি হিস্টোরিক্যাল সিনেমা ভালোবেসে দেখো, তার মানে বাহুবলী তুমি অনেকবার দেখেছো? অনেকবার দেখেছো। এবং প্রবাস অনেক সুন্দর অভিনয় করেছে এবং অবশ্যই আমরা আমাদের এই কী বলে সুপারস্টারের জন্য অনেক দোয়া করতে চাই এবং তুমি তোমার জায়গা থেকে অবশ্যই, এবং আমরা তোমার উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ কামনা করি। এবং সানাই মাহবুব অবশ্যই তার সাহসিকতার সঙ্গে ভালো কিছু কাজ অবশ্যই দিবে, যেটা হয়তো আমরা দর্শকরা প্রেজেন্ট করতে পারি। কারণ আমরা জানি যে সানাই মাহবুবের যেমন হেটার্স আছে এবং ভক্তের সংখ্যা কিন্তু কম নয়, এবং যারা হেটার্স আছে এরাই কিন্তু একটা সময় ভক্ত হয়ে যাবে যদি ভালো কোনো কাজ করা যায়। তো সানাই, দর্শকদের উদ্দেশ্যে লাস্টে যদি কিছু বলে। দর্শকদের উদ্দেশ্যে আমি সবসময় একটা কথা বলি যে দর্শক, আমার যারা দর্শক বা আমার যারা বন্ধু, আমার যারা ফ্যান, আমার যারা লাভার, আমি তাদের অনেক বড় ফ্যান। ফ্যান শব্দটা আমার কাছে অনেক 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 বড় একটা পাওয়া। ফ্যান ব্যাপারটা এমন না, এখানে অনেক পুরস্কার হার মেনে যায় এই ফ্যানের কাছে। এটা ভালোবাসার ব্যাপার। আমি আমার ফ্যানদের অনেক বড় একজন ফ্যান, আমি আমার ভিউয়ার্সদের, আমি আমার দর্শকদের, আমি আমার অডিয়েন্সের অনেক বড় একজন ফ্যান। আমার জন্য দোয়া করবেন যেন সমস্ত সব কিছু ওভারকাম করে কাটিয়ে আমি যেন আরও সামনে যেতে পারি, আমি যেন আসলে সানাই হয়ে বাঁচতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ওকে।